এসএসসি ও সমমানের ফল প্রকাশ, গড় পাশের হার ৮২.৮৭। এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশ, ট্রেন ও নৌ চলাচল শুরু, খুলছে সরকারি বেসরকারি অফিস ও শপিং মল। মহামারীতেও থেমে নেই অপরাধ, ঠেকাতে নানা পরিকল্পনা নিচ্ছে পুলিশ, জানালেন পুলিশ প্রধান। করোনাকালের ধাক্কা সামলাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ চান ব্যবসায়ীরা, কর আদায়ে ছাড় দেওয়ার দাবি। মহাকাশে নতুন ইতিহাস, মার্কিন নভোচারীকে নিয়ে মহাকাশে রওনা দিল প্রথম বেসরকারি মহাকাশযান। স্বাগত দুপুর 12টার সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে 2020 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার ৮২.৮৭%। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগে শিক্ষামন্ত্রী দীপুমনির হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন বোর্ডগুলোর চেয়ারম্যানেরা। শিক্ষামন্ত্রী দীপুমনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার কেবল ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যেসব শিক্ষার্থী নির্ধারিত নিয়মে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে প্রাক নিবন্ধন করেছে, তাদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। গণভবনে ফলাফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঝুঁকি বিবেচনা করে এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। হার ছিল ৮২.২০ এবছর তা বেড়ে হয়েছে ৮২.৮৭। আরো কিছু ইতিবাচক দিক রয়েছে, যেমন শতভাগ পাশ করেছে এরকমের প্রতিষ্ঠানের সংখ্যা এবার বেড়েছে। গত বছর এরকম প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৫৮৩, এবছর সে সংখ্যা বেড়ে হয়েছে ৩০২৩। আমরা যদি 9টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য দেখি, সেখানে আমাদের গত বছরে পাশের হার ছিল ৮২.৮০, এবছর পাশের হার বেড়ে হয়েছে ৮৩.৭৫, অর্থাৎ পাশের হার বেড়েছে। ৬৬ দিন বন্ধ থাকার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশ। স্বাস্থ্য সুরক্ষা মেনে শুরু হলো ট্রেন চলাচল। চট্টগ্রাম ও রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে সকালে ছেড়েছে ট্রেন। সকাল 7টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসে সুবর্ণ এক্সপ্রেস। এ ট্রেনে প্রায় ৯০০টি আসনের বিপরীতে 450 যাত্রী নেওয়া হয়। এছাড়া বিকেলে ঢাকার উদ্দেশ্যে সোনার বাংলা এক্সপ্রেস ও রাতে সিলেটের উদ্দেশ্যে উদয়ন এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা রয়েছে। এই 3টি ট্রেনে 2080টি আসনের বিপরীতে অর্ধেক যাত্রী পরিবহনের কথা জানিয়েছে রেলওয়ে। এদিকে রাজশাহী থেকে সকাল 7টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। তবে শতভাগ টিকিট অনলাইনে ছাড়া নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেক যাত্রী। যদিও রেল কর্মকর্তারা বলছেন, সচেতনতার অভাবেই এই বিড়ম্বনা। ট্রেন চলবে এই জন্য আর কি আসলাম, যে ট্রেনের টিকিট কেটে যাবো আর কি, এই জন্য আসলাম। কারণ দেখতেছি অনলাইনে সব টিকিট কাটতে বলতেছে, আমরা তো অনলাইনে কোনো সময় কাটিয়ে নেই আর ওই সম্বন্ধে জানি না। শুনছিতে ট্রেন সরকার খুলে দিছে, সেই জন্য ঠাকুরগাঁও আমি যাবো। এখন অনলাইনে টিকিট তো আমি জানি না। তারা টেলিভিশনে প্রচার করতেছে, সবকিছু আপনারা তো করতেছেন প্রচার, তো তারা জানে না কেন? অসচেতনতা। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। ৬৬ দিন পর আবারও ট্রেন চলাচল শুরু, কি অবস্থা স্টেশনে? স্বাস্থ্যবিধি আসলে কতটা মানা হচ্ছে? ঠিক কিছুক্ষণ আগে বনলতা এক্সপ্রেস ঢাকায় এসে পৌঁছায়
রাজশাহী থেকে ছেড়ে এসেছে এই বনলতা এক্সপ্রেস। আমরা যে যাত্রীরা এসেছেন আজকের ট্রেনে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে প্রতিটা বগিতেই স্বাস্থ্যবিধি মানা হয়েছে, যথেষ্টই মানা হয়েছে এবং তারা এই ব্যাপারে সন্তুষ্ট। তারা বলছেন বনলতা এক্সপ্রেসে এক সারিতে 5টি সিট থাকে, একদিকে 3টি আর একদিকে 2টি। যেখানে 3টি সিট সেখানেও একজন এবং আর একটা 2টি সিট সেখানে একজন, এইভাবে একটি সিট পরপর যাত্রীদেরকে বসানোর ব্যবস্থা করেছে এবং প্রতিটি বগিতেই আলাদা অ্যাটেন্ডেন্ট ছিলেন এবং সেই অ্যাটেন্ডেন্টরা প্রতি যাত্রী যখন ট্রেনের বগিতে প্রবেশ করেছেন তাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের হাত জীবাণুমুক্ত করেছেন, সেই সহযোগিতাটা দিয়েছেন তারা। এবং স্টেশনে প্রবেশ থেকে শুরু করে এই স্টেশনে রাজশাহী থেকে ঢাকা আসার পুরোটা সময়ই বগিতেই যাত্রীরা তাদের চলাচল সীমিত রেখেছেন, অর্থাৎ একটি বগি থেকে আরেকটি বগিতে যাওয়ার যে সিস্টেমটা ছিল একটি ট্রেনে যাওয়া যায় সেই জায়গাটা এবার রদ করে রাখা হয়েছিল, অ্যাটেন্ডেন্টরা যেতে দেননি। এখন পর্যন্ত যে কয়জন যাত্রীর সাথে আমরা কথা বললাম তারা প্রত্যেকে বলছেন যে বাংলাদেশ রেলওয়ে যেই নিয়ম মেনেছে, স্বাস্থ্যবিধি যেটা মেনেছে সেটিতে তারা সন্তুষ্ট। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে তো এই ভিড়টা বেড়ে যাবে। তাদের আশঙ্কা এই যে নিয়ম আজকে মানা হলো, এই প্রথম দিন মানা হলো, সেটি আসলে পুরোটা সময় মানা যাবে কিনা। যদি মানা যায় তাহলে সেটি ভালো, আর যদি মানা না যায় সেক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিটা থেকেই যাবে। গালিব। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত সর্বশেষ যে 66 দিন পর ট্রেন চলাচলের কি অবস্থা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে খুলেছে মার্কেট ও শপিং মল। বিস্তারিত জানাতে ঢাকার উত্তরা, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই আমরা উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী তালুকদার। আলী, আজ থেকে তো শপিং মল খুলে দেওয়ার কথা, তো সেখানে আসলে স্বাস্থ্যবিধি আসলে কতটা মানা হচ্ছে? ধন্যবাদ আকাশ। আমি এখন উত্তরার একটি শপিং মলে অবস্থান করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে এই উত্তরা রাজুক ট্রেড সেন্টারের যেই বেশিরভাগ শপিং এই দোকান কিন্তু এখন পর্যন্ত খোলেনি। আমরা জানি যে এই করোনার দীর্ঘদিন লকডাউনের পরে সরকারের পক্ষ থেকে যেই ঘোষণা এসেছিল যে স্বাস্থ্যবিধি মেনে শপিং মলে যারা ক্রেতা রয়েছেন তারা কেনাকাটা করতে পারবেন, কিন্তু পরবর্তীতে ঈদের পরে যখন ছুটি গেল সে আজই এই শপিং মলের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। কিন্তু বেশিরভাগ যারা দোকানি এবং তারা বললেন যে তাদের থেকে যেই ক্রেতার যেই বিষয়গুলো এই করোনার কারণে কিন্তু ক্রেতা বলা চলে অনেকটাই শূন্য বলে তারা জানিয়েছেন। এছাড়া যারা মার্কেট কর্তৃপক্ষ তাদের কাছ থেকেও জানতে চেয়েছি যে স্বাস্থ্যবিধির ব্যাপারে তারা কতটা সচেতন। তারা বলেছেন যে স্বাস্থ্যবিধি তারা মেনেই এখানে তাদের দোকান খুলেছেন। তো ঈদের পরে তো এই প্রথম দোকান খুললো, তো আপনাদের কি কাস্টমার কেমন? না, ঈদের পরে আমরা ঈদের আগেও আমাদের খুব খারাপ অবস্থা ছিল মার্কেটের। এখন ঈদের পরে যতটুকু আশা করেছিলাম কাস্টমার আসবে, এখন পর্যন্ত মার্কেটে কোনো কাস্টমার দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় আমাদের চললে আমাদের ব্যবসায়ীদের খুব দুরূহ অবস্থায় কাটতে হবে সামনের দিনগুলো। কালী বলছিলেন যে আসলে এই দীর্ঘদিন দোকান খোলার পরে কিন্তু এই যারা ক্রেতা অনেকটাই শূন্য বলা চলে। তো এখানে একজন এই মার্কেটের কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তো আপনার স্বাস্থ্যবিধি কি কেমন মেনে চলছেন এবং কি অবস্থা এই করোনার সময়টাতে? আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা মার্কেট বন্ধ করেছি এবং সরকারের যে সমস্ত নির্দেশনা যা স্বাস্থ্যবিধির জন্য আমাদেরকে দিয়েছে আমরা সবগুলো আমরা মেনে আমরা মার্কেট খুলছি। কিন্তু আমাদের মার্কেটের ভিতরে কোনো কাস্টমার নেই এবং মার্কেট অনেক দোকানে বেচা কিনা নাই বিধায় দোকানপাট খুলতেছে না এবং আমাদের ব্যবসায়ীরা খুব দোকান ভাড়া নিয়ে খুব চিন্তিত এবং কেউ কোনো দোকান ভাড়া দিতে পারতেছে না এবং অনেক মালিকরা প্রেশার করতেছে। কিন্তু আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যেতে চাই ঢাকার বাইরের শহরগুলোর কি অবস্থা, যেতে চাই চট্টগ্রামে। যুক্ত হচ্ছে নয়ন বড়ুয়া। জয়, কি অবস্থা? স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মেনে শপিং মল খোলা হয়েছে?
ধন্যবাদ গালিব। ঠিক আপনি আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন মানুষ কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসলে যে মার্কেটগুলো আজকে খোলার পর থেকে মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু যে মানুষগুলো চলাফেরার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কোনোভাবে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। এমনকি যে দোকানগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী কিন্তু মার্কেট টেরিবাজারে আমি এসেছি, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে টেরিবাজারে সব দোকান কিন্তু খোলা হয়েছে। এর আগে কিন্তু পাইকারি দোকানগুলো কোনো দোকান খোলা থাকলেও কিন্তু একেবারে এইভাবে খোলা ছিল না, কিন্তু আজকে একেবারে খোলা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু তারা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের অভিযোগ রয়েছে, তারা বলছেন ক্রেতা কিন্তু অনেকটা শূন্য বলতে চাচ্ছে তারা, কিন্তু আমরা দেখছি ক্রেতাদের সমাগম কিন্তু অনেকটা বাড়ছে। এবং কি যে দোকানগুলো আমরা দেখানোর জন্য চাচ্ছি যে সামাজিক দূরত্ব মেনে তাদের যে ব্যবসা পরিচালনা করার কথা ছিল, কিন্তু আসলে দেখা যাচ্ছে উল্টো চিত্র কিন্তু এই জায়গায় এসে আমরা দেখছি। এমনকি যে জীবাণুনাশক ওষুধ ছিটানো যে দৃশ্যটি কিন্তু আমরা দেখার অপেক্ষায় ছিলাম, এমনকি যারা ক্রেতারা ছিল তারাও কিন্তু আসলে সেই দেখে কি তাদের কিন্তু অনেকটা কিন্তু দাবিও ছিল, কিন্তু দেখা যাচ্ছে এই মার্কেটে কিন্তু একেবারে সামাজিক দূরত্ব না মেনে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। পুলিশ প্রশাসন এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু তদারকি শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত এই দোকানদার যেখানে আছেন, এখানে যে মার্কেটে আছি আমি, এই দোকানদাররা এখনও পর্যন্ত সচেতন হয়নি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে গালিবের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন জয়। একই ইস্যুতে আমরা যুক্ত হব কুমিল্লায় আমাদের সহকর্মী হুমায়ুন কবির। জীবন, কি অবস্থা দেখছেন আপনার সেখানকার পরিস্থিতি? গালিব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় এসেছি। আমি এখানে এসে এই ব্যস্ততম সড়কের খন্দকার হক টাওয়ার শপিং মলে এসেছি। আমি এসে যেটি জানতে পেরেছি যে সারা দেশে যদিও আজকে শপিং মল এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে, কিন্তু কুমিল্লা একটু ব্যতিক্রম। করোনা পরিস্থিতির কারণে তারা এবং স্বাস্থ্যবিধি মেনে যেন শপিং মলগুলি খোলা হয়, সেই জন্য কুমিল্লা দোকান মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছেন তারা আগামীকাল সোমবার থেকে তারা শপিং মল এবং দোকানপাট খুলে দিবেন, এবং যেন সকল মার্কেট কর্তৃপক্ষ যেন স্বাস্থ্যবিধি মেনে শপিং মলগুলো খুলে দেয় সেই জন্য। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সারা দেশে তো আজকে শপিং মল এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে, আপনারা একদিন পরে খুলছেন কেন এবং কিভাবে আপনারা ঘুরে দাঁড়াবেন? একদিন পরে খুলছি সেটা আসলে বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা 3 মাস কিন্তু বন্ধ রেখেছি। একদিনের জন্য কিছু আসা যায় না, কারণ জীবন জীবিকার যুদ্ধে কিন্তু আমরা আছি। কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে সরকারের বিধিনিষেধগুলো যদি আমরা মানতে পারি, তাইলে আমাদের কুমিল্লা আমরা করোনার থেকে অনেকটা মুক্ত থাকতে পারবো। আর বিশেষ করে আমাদের বিপণী বিতানগুলা, আমাদের মার্কেটগুলোতে যে স্বাস্থ্যের অবস্থা, কারণ সারা বাংলাদেশে যখন সব দোকানপাট খুলে দেওয়া হলো 10 তারিখ থেকে, সেখানে কিন্তু কুমিল্লা আমরা খুলি নাই। তো আমরা কুমিল্লা খুলি নাই, এই প্রেক্ষাপটে কিন্তু আজকে কুমিল্লায় রোগের সংখ্যা অনেক কম আছে, নাইলে কিন্তু চট্টগ্রাম ঢাকার মতনই কিন্তু কুমিল্লার অবস্থান হতো। কারণ কুমিল্লা কোনো অংশেই বাংলাদেশের মধ্যে পিছিয়ে নেই। তো বাংলাদেশে কুমিল্লার অবস্থানটা অনেক, আমরা যেটা আগে চিন্তা করলাম সেটা সারা বাংলাদেশের মানুষ পরে চিন্তা করলো। আমরা চিন্তা করলাম যে আমরা ঈদে খুলবো না, কারণ আমাদের নববর্ষের ব্যবসা। আপনি শুনছিলেন যে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে যেন সকল শপিং মল এবং দোকানপাট খোলা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি গালিবের কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্কেট ও শপিং মল আজকে খুলে দেওয়া হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত জানাতে উত্তরা, চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। আগে যেমনটি জানিয়েছিলাম যে ট্রেন চলাচলের পাশাপাশি কিন্তু দর্শক লঞ্চ চলাচলও এবারে শুরু হয়েছে আজ থেকে। তো বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাহাত খান। রাহাত, লঞ্চ চলাচলের স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মানা হচ্ছে, আর যারা যাত্রী রয়েছেন তাদের ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? জি, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আগে বলে দিই যে ভাড়া নিয়ে আমরা কোনো যাত্রীর কোনো অভিযোগ শুনিনি, কারণ এখন পর্যন্ত লঞ্চ কর্তৃপক্ষ কোনো ভাড়া বাড়ায়নি। আর প্রথম যে প্রশ্নটি আসলে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে কি হচ্ছে না, আমরা সরাসরি আপনাকে দেখানোর জন্য একটি লঞ্চের ভিতরে প্রবেশ করব, যে লঞ্চটি কিছুক্ষণ পরে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা সেই লঞ্চে একটু প্রবেশের চেষ্টা করব। এর আগে আমরা সকালে যেমনটি দেখেছিলাম যে আসলে স্বাস্থ্যবিধি সেই অর্থে আসলে যেটা বলা হচ্ছে সরকারিভাবে সেটি মানা হচ্ছে না। আমরা সেই দৃশ্যই এখানকার একটি লঞ্চে দেখানোর চেষ্টা করবো। ভাই,
ভোলায় যাচ্ছেন নিশ্চয়ই, ভোলার লঞ্চেটি স্বাস্থ্যবিধি আসলে কতটা মানা হচ্ছে লঞ্চে? স্বাস্থ্যবিধি আলহামদুলিল্লাহ পরিপূর্ণই মানা হচ্ছে, দূরত্ব বজায় রেখে সবাই যার যার নিজ অবস্থান গ্রহণ করতেছে। আমরা তো দেখেছি যে মানা হয়নি, আপনি বলছেন মানা হচ্ছে, আমরা এর আগে কিন্তু দেখেছি সেটি। না, এখন মানা হইতেছে। ধন্যবাদ। আমরা আরো একটু যাত্রীদের সাথে কথা বলবো। যে আপা, ভাবি আপনারা তো শুনেছেন নিশ্চয়ই যে টেলিভিশনে বা যে স্বাস্থ্যবিধি মানতে বলেছে সরকার যে লঞ্চে, আসলে আপনারা যে পাশাপাশি বসে আছেন বা আপনার পেছনের সামনে যে যাত্রীরা আছে, এই যে 3 ফুট 3.5 ফুট দূরত্ব কি আছে, থাকছে? দূর আছে। কই আপনার থেকে এই যাত্রীর দূরত্ব কি আছে বলেন? নেই। আপনি এই একজন যাত্রী বলছেন যে নেই, আপনার কাছ থেকে একটু শুনছি যেটি বলা হচ্ছে যে দূরত্ব 3 ফিট থাকবে, এখন সামনে বা পেছনের যে দূরত্ব সেটি কিন্তু থাকছে না, মানে অর্থাৎ লঞ্চের যে আগের অবকাঠামো সেই অবকাঠামোতেই যাত্রী টানা হচ্ছে। আর কি করে রক্ষা হবে? কিভাবে রক্ষা হবে? এভাবে যদি স্বাস্থ্যবিধি না মানা হয়, 3 ফিট দূরত্ব না মানা হয়, তাহলে এই আসার পর দেখলাম যে কোনো রকমের স্বাস্থ্যবিধি মানার যে স্যানিটাইজার ব্যবস্থা ওরকম কোনো কিছুই নেই, কোনো কিছুই বাড়ি আসার পরে কোনো লোকও দেখলাম না, স্টাফ বা তাদের কোনো কিছুই আমরা এখানে আমি বলবো না, আমরা বললো ভোলা যাবে, আমরা উঠে আসলাম। এই ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি আপা, আসলে স্বাস্থ্যবিধি মানা তো আসলে যার যার নিজের প্রয়োজনই দরকার, এখানে কি ব্যবস্থা রয়েছে? হাত ধোয়ার বা জীবাণুনাশক স্প্রের কি ব্যবস্থা এখানে দেখলেন? কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থাই নেই। তো সরকার যে বললো যে মানতে হবে, না হলে চলতে পারবে না, মানে আসলে ব্যবস্থা নেই। আমরা একটু আরো যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলবো। আপনি একটু বলেন দেখি যে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এখানে? এখানে স্বাস্থ্যবিধি সেইভাবে বলতে গেলে কিছুই মানা হচ্ছে না। আমরা এসেছি যে যার যার মতো উঠছি, এখন নিজের মানে সুরক্ষাটা নিজেকে করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর সবশেষ একটি কথা বলে শেষ করছি যে স্বাস্থ্যবিধি মানার জন্য যে একটি তদারক করবে কারা? রাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এখন বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এখানে তারা এগুলো কথা বলবে এবং মালিকদের সঙ্গে শ্রমিকদের সঙ্গেই, কারণ শ্রমিকদের জীবনের ঝুঁকি আছে, তারা কিন্তু এই লঞ্চটা পরিচালনা করবেন, মাস্টার ক্রুরা, কাজেই তারা কিন্তু যথাযথভাবে এই দায়িত্বগুলো পালন করবেন আমি আশা করি। কারণ একটা জিনিস হচ্ছে, করোনা আমাদের ভয় নয়, করোনা সচেতনতার মাধ্যমেই আমাদেরকে জয় করতে হবে। আর একটি কথা বলেছেন যে ভাড়া বৃদ্ধি, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, মালিকদের পক্ষ থেকে এইটা তুলে ধরা হয়েছে। এটা আমরা অনুভব করি যে এই ধরনের সীমিত পরিসরে বা এই প্রোটোকল অনুসরণ করে যদি আমরা এই যাত্রী পরিবহন করি, সেক্ষেত্রে আমরা ক্ষতির সম্মুখীন হব কিনা, সেই জন্য বিএডব্লিউটি এর একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির পরামর্শ অনুযায়ী সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি যথাযথ হয় তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব, আর যদি সেই কমিটির পরামর্শটাই হচ্ছে আমাদের জন্য, আমাদের অপেক্ষা করতে হবে যে এটা হবে কিনা। তবে একটা জিনিস আমি বলতে চাই যে লঞ্চ মালিক এবং শ্রমিকদের, আমি এর আগেও সভা করেছি এপ্রিলের 4 তারিখে মালিকদের সঙ্গে, শ্রমিকরাও সেখানে ছিল। তো আমরা সেখানে তাদের যেই মানে দায়িত্ববোধ এবং সরকারের প্রতি যে এই করোনা সংক্রান্ত সরকারের যে ব্যবস্থাগুলোর প্রতি তাদের সমর্থন, তারা বলেছে যে আমরা যতই ক্ষতির সম্মুখীন হই না কেন, বাংলাদেশকে বাঁচানোর জন্য সরকারের যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিব। স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে গিয়ে কিভাবে দালালের দ্বারা প্ররোচিত হয়ে ধাপে ধাপে লিবিয়ায় পৌঁছান তার বর্ণনা দিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অনুসন্ধানে উঠে এসেছে মানব পাচার চক্রের আন্তর্জাতিক রুট সহ কয়েকজন দালালের নাম ও পরিচয়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ অংশে পাচারকারীরা এখনও সক্রিয়, আর লিবিয়া অংশে যুদ্ধাবস্থার কারণে খুনিদের বিস্তারিত প্রতিবেদনে। আমার জীবনটা ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। 12 লাখ টাকা না দিলে যে পিড়াইতেছে রিনা, তুমি যেভাবে ম্যানেজ করে 2-1 দিনের ভিতরে ম্যানেজ করে আমার এই নাম্বারে তুমি জানাইও। মনে লিবিয়া থেকে নিখোঁজের 2 দিন আগে এভাবেই বাঁচার জন্য করুণ আকুতি জানিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়ার মনির আকন। তার কথা শুনে পরিবারও দালালের দাবি করা 7 লাখ টাকা সংগ্রহের চেষ্টা করছিল, কিন্তু তার আগেই নিখোঁজ হন মনির। এরপর বৃহস্পতিবার 26 বাংলাদেশি হত্যার ঘটনা শুনে অজানা আতঙ্কে ভেঙে পড়েন মনি আকনের পরিবারের সদস্যরা। ঘটনার পরপরই গা ঢাকা দেয় স্থানীয় দালাল নূর হোসেন। তবে এই দালালের ভাই লিবিয়া থেকে মোবাইল ফোনে টাকা দাবির বিষয়টি স্বীকার করে।
মনে করেন আমরা তো পাঠাইছি, কোনো অপরাধ না, মানে যারাই ক্ষতি হয়েছে, মানে যারাই মানে আল্লাহ সবারই ভালো রাখুক, আর যার হায়াত নাই চলে গেছে। লিবিয়ায় খুন হওয়া বেশিরভাগের বাড়ি মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলায়। কিভাবে দালাল চক্রের হাত ধরে ধাপে ধাপে লিবিয়ায় পৌঁছান তারা, তার তথ্য পাওয়া গেছে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে। রেজাউল দালাল 4,20,000 টাকা নেছে, এরপরে সারানের বাবুদের 5 লাখ টাকা নেছে, যে সারাইতে হবে, নাহলে ওরা বাঁচবে না। এই 5 লাখও দিছি, এরপরে সন্ধান পেয়েছি যে মারা গেছে। ইটালি নেওয়ার কথা বলে ওর কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে। 5 লক্ষ টাকা নেওয়ার পরে ওরে লিবিয়া নিয়ে একটা বন্দিশালায় আটকে রেখেছে। রাখার পরে ওরা মুক্তিপণ দাবি করছে। ওদের যে দালাল আছে, বড় দালাল, সেই গ্যাংয়ের কাছে ওরা বেচে দিয়েছে 10 লক্ষ টাকা। বেচে দেওয়ার পরে ওই যে মাফিয়াদের কাছে বেচছে, মাফিয়া কি করেছে, আমাদের ফোন করেছে যে তোমাদের বাড়ির লোক যদি চাও তাহলে 1 কোটি করে টাকা পাঠাও। নিহতদের পরিবারের সাথে কথা বলে এবং বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে এই দালাল চক্রের বাংলাদেশ অংশের 2-1 জনের নামও পাওয়া গেছে। তাদের মধ্যে আছে বাগেরহাটের শামীম রেজা, কুমিল্লার শরীফ। এছাড়া মাদারীপুরের মিরাজ, আকরাম, শরীয়তপুরের রুবেল সহ আরও কিছু নাম উঠে এসেছে ভুক্তভোগীদের মুখে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা UNHCR, অভিবাসন নিয়ে কাজ করা IOM ও ব্রাকের বিভিন্ন গবেষণা বলছে, বাংলাদেশ থেকে প্রথমে দুবাই, এরপর লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইতালি। বহু বছর ধরে এই রুটটি ব্যবহার করছে মানব পাচারকারীরা। UNHCR বলছে 2014 থেকে এবছর এপ্রিল পর্যন্ত প্রায় 20.5 লাখ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে সাগরেই প্রাণ হারিয়েছে 19,000-এর উপরে, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য। ওখানে এখনো মিলিশিয়ার রাজত্ব, সুতরাং ওদের ধরে এনে পানিশমেন্ট দেওয়া এটা হয়তো কখন হবে আমরা ঠিক জানি না। আমরা গতবার যে পাচারকারীদের নাম ঠিকানা পেয়েছিলাম তাদের আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, তারা তখন অনেককে অ্যারেস্ট করেছেন। আমরা আশা করেছিলাম তার প্রেক্ষিতে এই পাচার কিছুটা কমবে, তবে ভয় হচ্ছে যে এরা কিন্তু এখনো পাচারকারীরা এখনো সক্রিয় আছে। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে আটক হয়েছেন অন্তত 693 জন বাংলাদেশি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মহামারী করোনায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের অপরাধকে মাথায় রেখে কাজ করছে। একই সাথে থানাগুলোকেও সাজানো হচ্ছে নতুনভাবে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। একক বাহিনী হিসেবে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পুলিশ, যে কারণে পুলিশের এই হাসপাতালে এখন প্রায় সব রোগীর নামের পাশেই রয়েছে করোনা পজিটিভের চিহ্নটিও। আর প্রমাণ করেছে মানুষের সেবায় তাদের এগিয়ে আসার প্রচেষ্টাও। করোনা মহামারীতে অপরাধের সংখ্যা কমে গেলেও ভয়াবহতা এখনও কমেনি। অপরাধীরা বিভিন্ন সুযোগে করছে চুরি ও লুটতরাজ, ঘটছে খুনের ঘটনাও। পরিবর্তিত বাস্তবতার চিত্র মাথায় রাখছেন পুলিশ প্রধানও। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, অপরাধ নিয়ন্ত্রণে গ্রহণ করা হচ্ছে আরও নতুন পরিকল্পনা। যেহেতু আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং করি, তার মাধ্যমে আমরা যাতে করে এই ধরনের অপরাধ না ঘটে সেজন্য আমরা চেষ্টা করছি। আর যদি এর বাইরে প্রলম্বিত হলে অন্য কোনো ট্রেন্ড দেখা যায়, সেই ট্রেন্ডটা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। এই সময় মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার আহ্বান জানান তিনি। পাশাপাশি কাজে গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ আইজিপির। পুলিশ একেবারে জনগণের সঙ্গে আষ্টে পৃষ্ঠে একসঙ্গে মিলে কাজ করে, দায়িত্ব পালন করে। আর এক্ষেত্রে আমি মনে করি যে নাগরিকদের একটা বিশাল ভূমিকা আছে সচেতন থাকার ক্ষেত্রে, সুরক্ষা বিধি মেনে চলার ক্ষেত্রে, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে। একই সাথে থানাগুলোকেও একটু ভিন্নভাবে সাজানোর পরিকল্পনা তার। প্রতি মুহূর্তেই থানাগুলোকে যে উদ্ভূত পরিস্থিতি বা উদ্ভূত সমস্যার নিরিখে প্রতি মুহূর্তে আমাদের থানাগুলোকে এবং ইউনিটগুলোকে আমরা সচেতন করছি। যখনই যে চ্যালেঞ্জ দেখা দিচ্ছে সে অনুযায়ী আমরা তৎপর রয়েছি এবং আমাদের থানা এবং সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যেসব পেশার মানুষ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, পুলিশ বাহিনী তাদের মধ্যে অন্যতম। বাহিনীর প্রধান বলছেন, করোনাকালে ও বিপদে পুলিশের দ্বারস্থ হচ্ছেন মানুষ, তাই আসামিদের উপর নজরদারি রাখতে সবসময় সতর্ক রয়েছে পুলিশ। পুলিশ বাহিনী কিভাবে মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।
জুনের মধ্যে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ চান ব্যবসায়ীরা। এজন্য ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। দেশের বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ী বলছেন, লকডাউন খুলে দেওয়ার পরও উৎপাদন স্বাভাবিক হবে না। বলছেন লাভের প্রত্যাশা নয়, তারা চায় শুধু ব্যবসা টিকিয়ে রাখতে। এছাড়া আগামী বাজেটে ব্যবসায়ীদের দিকে বিশেষ নজর দেওয়ার দাবি করেছেন তারা। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যতম বড় ব্যবসায়ী চীনের Alibaba.com-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছেন 2020 সালটি হবে শুধুই বেঁচে থাকার। বেঁচে থাকতে পারলে এটাই হবে বড় ব্যবসায়িক সফলতা। তার কথা নাড়া দিয়েছে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের। করোনাকালীন সময়ে লাভের আশা বাদ দিয়ে টিকে থাকার লড়াই করতে প্রস্তুত বাংলাদেশের ব্যবসায়ীরাও। জীবিকা বাঁচাতে রোববার থেকে খুলছে সরকারি বেসরকারি দপ্তর ও ব্যাংক। বর্তমান বাস্তবতায় লাভ নয়, সবাইকে নিয়ে শুধু টিকে থাকার তাগিদ ব্যবসায়ীদের। আমরা এখন প্রোডাকশন টার্গেট দেখছি না, সেলস টার্গেট দেখছি না, প্রফিটেবিলিটি দেখছি না। আমরা দেখছি কি করে ইকোনমিটাকে সচল করে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আগে যদি আমি 100 প্রোডাকশন করতাম, এখন আমার প্রোডাকশন 50 থেকে 60 হবে। এই ব্যবসায়ী নেতার মতে সরকারের সামর্থ্য কম, তাই খুব বেশি আশাও করা যাবে না। তবে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে জুনের মধ্যে প্রণোদনার টাকা ছাড়ের দাবি জানান তিনি। আমরা চাই যে যা দিয়েছে সেটা জুন মাসের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে যাক, এবং বেশিরভাগ প্রণোদনার টাকা কিন্তু ব্যাংকে চলেও গেছে। ব্যাংকগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আরেক ব্যবসায়ী নেতা মীর নাসিরের মতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করার কোনো বিকল্প নেই। আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের কোনো বিকল্প ছিল না। তো এই মুহূর্তে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি শুরু না করা যায়, তাহলে যে বিপর্যয় আসবে সেটা রক্ষা করা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়বে। ব্যবসায়ী নেতা কাজী আকরামও সরকারের পক্ষ থেকে আরো বেশি ব্যবসায়ী বান্ধব পদক্ষেপের প্রত্যাশা করেন। সবাই আশাবাদী, আমরাও আশাবাদী। ইনশাআল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত যা হয়েছে তাতে হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো, কিন্তু এরপরে আরো ক্ষতি হলে ঘুরে দাঁড়াতে পারবো কিনা। ব্যাংকের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সার লেনদেন নাই কিছু নাই, ডিপোজিট নাই, অ্যাডভান্স মানুষ ইন্ডাস্ট্রি করতেছে না, মেশিন আনতে পারছে না, র মেটেরিয়াল আনতে পারছে না। আসন্ন 2020-21 অর্থ বছরের বাজেট ব্যবসা বান্ধব হবে বলেও আশা করছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনাকালীন এই বাজেটে কৃষিতে অগ্রাধিকারের কথা বলা হলেও এডিপির আকার অনুযায়ী মাত্র 4% বাড়ছে কৃষি খাতে বরাদ্দ। এছাড়াও ভর্তুকি হিসেবে থাকছে 9,000 কোটি টাকা। সংকট মোকাবেলায় যা পর্যাপ্ত বলে জানিয়েছে কৃষিমন্ত্রী। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, কৃষিতে ভর্তুকি ও বরাদ্দ যথেষ্ট থাকলেও তার গুণগত ব্যবহারের সক্ষমতা বাড়েনি। ডাটাবেজের অভাবে অনেক প্রান্তিক কৃষক বঞ্চিত হন ঋণ সুবিধা থেকেও। প্রাক বাজেট প্রতিবেদনে কৃষি বাজেট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে বড় আকারের দুর্ভিক্ষ হতে পারে এবং এতে প্রায় 3 কোটি মানুষ অনাহারে প্রাণ হারাতে পারেন। করোনা মহামারীর এই যুদ্ধ শেষ না হলেও 11 জুন নিয়ম মেনে ঘোষিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় বাজেট 2020-21, যেখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে দেয়া হচ্ছে বাড়তি অগ্রাধিকার। করোনাকালীন সংকট মোকাবেলায় আসছে বাজেটে 2,05,000 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ বা এডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে 4% বাড়িয়ে কৃষি খাতে বরাদ্দ দেয়া হয়েছে 8,000 কোটি টাকার কিছু বেশি, যা মোট বাজেটের মাত্র 1.5%। তবে আসছে বাজেটে খাদ্য ও কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা থাকছে প্রায় 15,500 কোটি, যা আগের বাজেটের চেয়ে বেড়েছে 19%। পর্যাপ্ত ওইভাবে আমি বলবো না, আমরা আরো নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারবো। আমরা সেগুলোর উপরে কাজ করছি, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ 4% না, এটা আরো বেশি হবে। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, প্রতি বছর কৃষিতে বরাদ্দ বাড়লেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় না। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের নগদ ভর্তুকি দেয়া ও বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন সহ দিয়েছেন নানা তাগিদ। স্থায়ী ডাটাবেস থাকতে হবে, যেটাকে রেগুলার আপডেট করতে হবে, ফসল ভিত্তিক আপডেটের একটা ব্যবস্থা থাকতে হবে, এবং যেটি খুব দ্রুত করা দরকার, এবং এই বাজেটে এর জন্য বরাদ্দ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি, এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। তবে এডিপিতে উল্লেখ না থাকলেও আসছে বাজেটে আরও 2টি নতুন প্রকল্প যোগ হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আরো 2টি কর্মসূচি আমাদের আছে, সম্পৃক্ত হয় নাই বা উল্লেখ হয় নাই, কিন্তু সেটা প্রক্রিয়াধীন আছে। 3,200 কোটি টাকার
আমরা যান্ত্রিকরণের জন্য একটা প্রকল্প দিয়েছি, সেটি বাজেটে সম্পৃক্ত হবে। আসছে বাজেটে মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দের তালিকায় শীর্ষ 10-এ নেই কৃষি। করোনার ভয়াল ছবলে অর্থনীতির সব খাত যখন বিপর্যস্ত, তখন কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তাই আসছে বাজেট হবে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে। কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, কৃষি ব্যবস্থাপনা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাড়তি নজর দিতে হবে আসছে বাজেটে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছেই। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 1,23,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, আর একদিনে মৃত্যু হয়েছে 4,000-এর বেশি মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 3,70,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 61,50,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে মৃত্যু, একদিনে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 22,500-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,05,000। ব্রাজিলে করোনা পরিস্থিতিও ভয়াবহ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 900 মানুষের, সংক্রমিত হয়েছে 23,000-এর বেশি মানুষ। এ নিয়ে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা 29,000-এ গড়াচ্ছে। রাশিয়ার অবস্থাও বেহাল। দেশটিতে আবারও 24 ঘন্টায় প্রায় 9,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে। গেল 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 181 জনের। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতিও নাকাল। একদিনে আবারও দেশটিতে 200-র বেশি প্রাণহানি হয়েছে। তবে ইউরোপের আরেক দেশ স্পেনের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে ইরানে গেল একদিনে 2,000-এর বেশি মানুষ করোনায় সংক্রমিত হলেও মসজিদে নামাজ শুরুর ঘোষণা দিয়েছে রুহানি সরকার। আর ভারতে মরণঘাতী এই ভাইরাসটি যেন ক্রমেই জেঁকে বসেছে। গেল একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় 8,000-এর বেশি মানুষ, মৃত্যু হয়েছে 200-র বেশি। আর এমন পরিস্থিতির মধ্যেই ভারতে লকডাউন শিথিল করার পরিকল্পনা করছে সরকার। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 27,23,000 মানুষ। মহাকাশে আবারও নতুন ইতিহাস গড়ল মানব সভ্যতা। 2 মার্কিন নভোচারীকে নিয়ে মহাকাশে রওনা দিল প্রথম বেসরকারি মহাকাশযান স্পেস এক্স ফ্যালকন 9 রকেট। মহাকাশের এই যাত্রাকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র বরাবর বড় ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে এমন মন্তব্য করে স্পেস এক্স যাত্রাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। চারিদিকে যখন মহামারীর দুঃসংবাদ, তখনই সাফল্যের বার্তা নিয়ে এলো মার্কিন মুলুকে। 2 মার্কিন নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা হলো স্পেস এক্স ফ্যালকন 9 রকেটটি। এই প্রথম কোনো বেসরকারি মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা হয়েছে, যা আগে মানব সভ্যতার ইতিহাসে কখনো ঘটেনি। প্রায় 1 দশক পর যুক্তরাষ্ট্রের মাটি থেকে মহাকাশচারীদের পাঠানো হলো। এবার আর অন্য দেশের সাহায্য নয়, মার্কিন বেসরকারি গবেষণা সংস্থায় গোটা মিশনের পরিকল্পনা সাজিয়েছে। মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করার পরিকল্পনা থেকেই এই যাত্রা। পর্যটনের ভাবনা থেকে মহাকাশযানের ভিতরটা ড্রয়িং রুমের মতো করে তৈরি করা হয়েছে, যাতে করে রকেটের ভিতরে ড্রয়িং রুমে বসে মহাকাশে ঘোরার অনুভূতি পাওয়া যায়। এ সময় স্পেস এক্স, নাসা এবং মহাকাশচারীদের শুভেচ্ছা জানান ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র বরাবর বড় ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে বলে মন্তব্য করেন তিনি। এটি আমাদের কাছে বড় অনুপ্রেরণার বিষয়। আমরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি যা অবর্ণনীয়। এত দুর্যোগের মাঝেও যুক্তরাষ্ট্র ঠিক রয়েছে। আজ আমরা গর্বের সাথে নিজেদের রকেটে আমেরিকান নভোচারী উৎক্ষেপণ করলাম। From right here on American soil. এর আগে গেল বুধবার নাসার 2 নভোচারীকে মহাকাশে পাঠানোর কথা ছিল, তবে আবহাওয়া খারাপের কারণে সেটির উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়। শেষমেশ সফলভাবে যাত্রা করেছে স্পেস এক্স। মাসুদ রানা, নিউজ 24। গান নয়, বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের সুবাদে আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ উঠতি সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলের। কখনো সঙ্গীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে, আবার কখনো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কটু মন্তব্য করে। সম্প্রতি র‍্যাপ 2-এর কার্যালয়ে ডেকে নোবেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এই সব কিছুই ছিল তার গানের মার্কেটিং পলিসি। নোবেলের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটেছেন নবীন প্রবীণ অনেক শিল্পী। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
এখন পর্যন্ত আলোচনায় আসার মতো নেই নিজের কোনো মৌলিক গান। জেমস আয়ুব বাচ্চুর মতো কিংবদন্তিদের গান গেয়ে তিনি ভারতের রিয়েলিটি শো থেকে লাইমলাইটে। মাইনুল আহসান নোবেল কখনো নিজের ঢাক পেটানো, কখনো কিংবদন্তি শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, আবার কখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটু কথায় ফেসবুকে আক্রমণ করে যেন আলোচনায় থাকতে বেশি পছন্দ তার। লিজেন্ডদের নিয়ে এমন মন্তব্যের পর অনেকেই নোবেলের ফেসবুক হ্যাক হয়েছে ভাবলেও আবারও লাইভে এসে জানান হ্যাক হয়নি আইডি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নোবেল। এর জেরে মামলাও হয়েছে নোবেলের বিরুদ্ধে, পরে অবশ্য ক্ষমাও চান তিনি। নোবেলের এসব কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটেছেন নবীন প্রবীণ শিল্পীরা। নোবেলকে বয়কট করার কথাও বলেছেন অনেকে। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সম্প্রতি র‍্যাব 2 এর কার্যালয়ে ডেকে নোবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানান এই সবই তার গানের মার্কেটিং পলিসি। আমরা তাকে ডেকেছিলাম, ডেকে এসে আমাদের কাছে স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে। সে নাকি তার কোন আপকামিং সং তামাশার প্রচারণার জন্য নাকি এই ধরনের বিরূপ মন্তব্য করে, এটি তার ব্যাখ্যা আর কি। উনি সেটা বলেছেন, পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে সেটি পরবর্তীতে এই ধরনের কোনো এরকম বিরূপ মন্তব্য করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব কার্যালয় থেকে গিয়ে ফেসবুক লাইভে এসে নিজের এমন বাড়াবাড়ির জন্য ক্ষমা চান নোবেল। সম্পূর্ণরূপে আমি আমার যা করেছি সম্পূর্ণরূপে আমি আমার গানের প্রমোশনের জন্য করেছিলাম। এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন এই উঠতি গায়ক। জাতীয় সঙ্গীত নিয়ে বিরূপ মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল দুপুর 12টার সংবাদের আয়োজন। দেখছেন নিউজ 24। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।